পৃথিবীর একটি বড় যুদ্ধ দেখার পর বিশেষ করে বাংলাদেশের আঞ্চলিক যে নিকটবর্তী প্রতিবেশী দেশগুলো আছে, এই দেশগুলোর মধ্যেও যুদ্ধ দেখার পর বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে একটা মাথা ব্যথা অনেকটাই তৈরি হয়েছে। কেননা ইতিপূর্বে বাংলাদেশ চীনের FM-9 নামক যে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করত, সেটি কতটা দুর্বল হতে পারে যুদ্ধকালীন পরিস্থিতিতে, এই জিনিসটির আন্দাজা মোটামুটি বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বুদ্ধিজীবী এমনকি ডিফেন্স অ্যাডভাইজার যারা রয়েছে তারাও বুঝতে পেরেছে। সেনাবাহিনী তো ব্যাপারটা আগে থেকেই জানতো, কিন্তু শুধুমাত্র অর্থ সংকট থেকে শুরু করে বিভিন্ন জটিলতার কারণে বা রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার যে ঘাটতি রয়েছে, এই ঘাটতিগুলোর অভাবেই মূলত বাংলাদেশ এখন পর্যন্ত একটা প্রকৃত এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করতে পারেনি। না লং রেঞ্জ, না মিডিয়াম রেঞ্জ, স্মল রেঞ্জে তো FM-90 ছিলই। যে কারণে আসলে বাংলাদেশের আকাশ সীমা কি পরিমাণ দুর্বল অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের আকাশ সীমা কি পরিমাণ অরক্ষিত অবস্থায় রয়েছে, এই জিনিসটি পুরোপুরিভাবে আসলে সকলের সামনে উন্মোচিত হয়ে গেছে। তো এখন বর্তমান সময়ে বাংলাদেশ কি এতগুলো যুদ্ধ দেখার পরও এই জিনিসটা সিদ্ধান্ত নিতে পারবে না বা এই জিনিসটা থেকে শিক্ষা নিতে পারবে না যে তাদের জন্য কি ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন বা কতটা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন আশেপাশের প্রতিবেশী বিভিন্ন ধরনের শত্রু প্রতিম সম্ভাবনা থেকে বেঁচে থাকার জন্য। বিশেষ করে বাংলাদেশের যে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা রয়েছে, এছাড়া আরাকান আর্মি থেকে শুরু করে মিয়ানমার অঞ্চলে যে সিভিল ওয়ার চলতেছে, এইখানে যদি কোনো একটি গোষ্ঠীর সাথে বাংলাদেশের সমস্যার সৃষ্টি হয় বা মিয়ানমারের জান্তা সরকারের সাথেও যদি বাংলাদেশের সমস্যা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কি বাংলাদেশ নিজেদের আকাশ সীমা রক্ষা করতে পারবে? এমনকি চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা বা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে পারবে? এই জিনিসটি অনেকটাই শঙ্কিত বা শঙ্কার সৃষ্টি করে আমাদের মধ্যে। তো এখন বর্তমানে বাংলাদেশ যদি নিজেদের আকাশসীমাকে সুরক্ষিত না করতে পারে এবং নিজের ডিফেন্স সেক্টরকে পুরোপুরিভাবে ঢেলে সাজাতে না পারে, তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটি বড় যুদ্ধের সম্মুখীন হওয়ার সম্ভাবনা তো রয়েছে এবং তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে পড়বে এবং অনেক খারাপভাবে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা বর্তমান সময়ের যুদ্ধ যে শুধুমাত্র সাহসিকতার যুদ্ধ তা না, বর্তমান সময়ের যুদ্ধ আরেকটি ব্যাপার রয়েছে, যা হচ্ছে প্রযুক্তিগত যুদ্ধ। সাহসিকতাই শুধুমাত্র আপনাকে যুদ্ধে টিকিয়ে রাখবে না, আপনার দরকার হাইটেক টেকনোলজি থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আকাশ সীমায় যে যুদ্ধগুলো হয়, এই জিনিসটি বাংলাদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কেননা আপনি যতই সাহসী হন, আকাশ থেকে একটি বোমা পড়লে বা উপর থেকে একটি ড্রোন থেকে আপনাকে শুট ডাউন করা হলে আপনি কিছুই করতে পারবেন না। তো এই জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে যে কেন এই মুহূর্তে বাংলাদেশের আধুনিক টেকনোলজি, বিশেষ করে বাংলাদেশের বিমান বাহিনীকে শক্তিশালী করা, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তো বাংলাদেশের শুধুমাত্র যে আরো একটি ব্যাপার, যে জিনিসটি বাংলাদেশকে গুরুত্ব দেওয়া উচিত, সেটি হচ্ছে শুধুমাত্র ফরেন টেকনোলজির উপর নির্ভরশীল থাকলে যে যুদ্ধে টিকে থাকা যায় না, সেই জিনিসটি আমরা দেখতে পেরেছি ইউক্রেন যুদ্ধে। ইউক্রেন কতগুলো দেশের উপর নির্ভরশীল থাকার কারণে একটা অর্থনৈতিক সংকটে পড়েছে, এমনকি তাদের মূল্যবান খনিজের বিপুল পরিমাণ ভান্ডার অন্য দেশের কাছে সাহায্য নেওয়ার কারণে শুধু খোয়াতে হয়েছে। তো এই জিনিসটিও বাংলাদেশকে মাথায় রাখতে হবে। কারণ এই তিনটি দেশের বা তিনটি প্রতিবেশী দেশের যুদ্ধ বা আশেপাশের বৈশ্বিক বড় বড় যুদ্ধ থেকে আমরা মোটামুটি যে শিক্ষাগুলো পাই, তার মধ্যে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ থেকে যে শিক্ষাটা পাই, এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে আকাশপথের যুদ্ধের ক্ষেত্রে একটা ইন্টিগ্রেশন সিস্টেম প্রয়োজন, অর্থাৎ অ্যাওয়াক যুদ্ধ বিমান যারা আসলে বিশাল বড় রাডার বহন করে এবং লং রেঞ্জে বিভিন্ন বিমানকে ডিটেকশন করতে পারে, যেটি ব্যবহার করে চীনের যে জেট ফাইটার জেট রয়েছে সেটিকে ব্যবহার করে ইন্ডিয়ার একটি হাইটেক ফাইটার জেটকে পাকিস্তান ডাউন করেছে, যেটি রাফায়েল। আর অন্যদিকে আমরা যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই নিজস্ব যে টেকনোলজি রয়েছে তার উপর নির্ভরশীল থাকে একটি দেশ কিভাবে কতদিন কতটা শক্তপোক্ত হবে রিটেলিয়েট করতে পারে, অর্থাৎ রিভেঞ্জ নিতে পারে। এই জিনিসটি আসলে ইরানের মাধ্যমে আমরা বুঝতে পারি, অর্থাৎ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নিজেকে শক্তিশালী করতে হবে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ থেকে আমরা বুঝতে পারি যে নিজস্ব টেকনোলজি না থাকলে, আসলে অন্য দেশের টেকনোলজির উপর নির্ভরশীল থাকলে কিভাবে আপনাকে বিভিন্ন দেশ বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আসলে আপনার দেশে নিজস্ব দেশে যে খনিজ সম্পদ বা আপনাকে অনেকটাই ঝামেলায় ফেলতে পারে, সেই জিনিসটি আসলে বর্তমান সময়ে বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে। তো এই জন্য বাংলাদেশের নিজস্ব টেকনোলজি একই সাথে এয়ার ডিফেন্স সিস্টেম এবং এয়ার সুপিরিয়রিটি অর্জন করতে হবে, সেটি বর্তমান সময়ে বাংলাদেশ শুধুমাত্র যুদ্ধবিমান ক্রয় করার মাধ্যমে অনেকটা মিটাতে পারবে। আর অন্যদিকে বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমও ক্রয় করার মাধ্যমে বাংলাদেশকে এটি মিটাতে হবে, কেননা শুধুমাত্র এই দুইটি জিনিস বাংলাদেশ তাৎক্ষণিকভাবে উৎপাদন করতে পারবে না। আর অন্যদিকে নিজস্ব কিছু টেকনোলজি উৎপাদন করার ব্যাপারে বর্তমান সময় থেকে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে আগামী 10 থেকে 20 বছরের মধ্যে বাংলাদেশের একটা নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো অঞ্চলে, ইনশাআল্লাহ। বাই।